মেটিকুলাস ডিজাইন, ডিপ স্টেট এসব শব্দ জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা দখল হওয়ার পর থেকে সকলের মুখে মুখে ফিরছে। বিশেষ করে বাংলাদেশে 2024 সালের আগস্টের ক্ষমতা দখলের ঘটনা যে দেশি বিদেশি ডিপ স্টেটের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপে ঘটেছে এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর একাধিক ফ্রন্ট যে এসব ডিপ স্টেটের সন্ত্রাসী হিসাবে রাজপথে রক্ত ঝরিয়েছে, কখনো 7.62 রাইফেল দিয়ে, কখনো পুলিশ হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রেখে লাশ পুড়িয়ে দিয়ে, কিংবা সারা দেশে মব সৃষ্টি করে, তা এখন আর গোপন নেই। এবং সেই 2024 সালের আগস্ট থেকে ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখার গল্প এই ডিপ স্টেট ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে ইউনূস সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা AK-47 এর গর্বিত মালিক, হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত এবং বর্তমানে এনসিপি বা নাপার মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখে এই ডিপ স্টেটের গল্প কেন আসছে বলুন তো? মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা নাপার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় দলটির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন একটি বিবৃতি দিলেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই রাষ্ট্রের ভেতরের শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, যাদের ডিপ স্টেট বলা হয়, তাদের পক্ষ থেকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি পূর্ণ পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভাষায়, আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব, তবে তাদের সার্টেন কিছু শর্ত ছিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দাবি করতে চাইলেন তিনি এবং তার দল ডিপ স্টেটের ফাঁদে পা দেননি। হাস্যকর, কারণ দলটা সৃষ্টি হয়েছে তাদের মাধ্যমে। পরে কথা বলছে এই বিষয়ে। গণতন্ত্রের প্রতি তারা দায়বদ্ধতা থেকেই সেই সমঝোতা নাকি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই নৈতিকতার গল্প এখন কেন? আসিফ মাহমুদের ডিপ স্টেট বিরোধী বক্তৃতাকে নিছক নৈতিক সাহসিকতা হিসাবে দেখার কোনো কারণ নেই, আছে কি? রাজনৈতিক ময়দানে যখন কেউ হঠাৎ সত্য ফাঁস করেন, তখন জিজ্ঞেস করতে হয়, এই মুহূর্তে কেন বাছা? কার স্বার্থে বাবা? কোন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে চাইছ তুমি? প্রথমত, আসিফ মাহমুদ যদি সত্যি জানতেন যে ডিপ স্টেট তাদের কাছে এই ধরনের অগণতান্ত্রিক প্রস্তাব দিয়েছে বা নিয়ে এসেছিল, তাহলে সেদিনই কেন এই কথা জনসম্মুখে প্রকাশ করেনি তারা? ক্ষমতায় থাকার সময় যদি এই অফার পাওয়া গিয়ে থাকে, তাহলে তখনই সংবাদ মাধ্যমকে ডেকে সংবাদ সম্মেলন করে জাতিকে জানানোর সুযোগ ছিল। সেটা না করে মাসের পর মাস চুপ থেকে এখন স্বাধীনতা দিবসের মঞ্চে এই বোমা ফাটানোর পেছনে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাইয়া। দ্বিতীয়ত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই সেই সরকারের একজন সক্রিয় উপদেষ্টা ছিলেন, যে সরকারটি আসলে গঠন করেছে ডিপ স্টেট, যে সরকারটি নিজে ডিপ স্টেট, সেই সরকারের যেটি জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং যে সরকারকে ডিপ স্টেট তাদের প্রয়োজনে গড়েছে, ব্যবহার করেছে এবং ফেলে দিয়েছে। তৃতীয়ত, আসিফ মাহমুদ বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা, মানে তাদেরকে পদত্যাগ করানো হয়েছিল এই কথা বলে। অথচ তো এখন বিগত সরকারের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বর্তমান সরকারের মন্ত্রী পর্যায়ে বসানো হয়েছে। এই সমালোচনা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো যে বিএনপি সরকার এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেছেন, সেই বিএনপিকেই তার দল এনসিপি এতদিন কৌশলগতভাবে সহযোগিতা করে এসেছে, তাদের সঙ্গে নির্বাচনী জোট গঠন করতে চেয়েছে, নির্বাচন করতে চেয়েছে, চান্স পায়নি। তাহলে এই সমালোচনার আসল লক্ষ্যবস্তু কি বিএনপি, নাকি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নড়বড়ে দেখে আগে থেকে একটা অবস্থান তৈরি করার কৌশল? 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী শুধু রাজনৈতিক পট পরিবর্তন ছিল না, এটি ছিল সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি ক্ষমতা দখলের বাস্তবায়ন। রাজপথে সন্ত্রাস, পুলিশ হত্যা, লাশ পোড়ানো, সারা দেশে মব সংস্কৃতির বিস্তার ঘটানো, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের বৈশিষ্ট্য নয়, বরং এগুলো ছিল ডিপ স্টেটের মাঠ পর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের বাংলাদেশে ডিপ স্টেটের ইতিহাসে নতুন সংযোজন। 2007 সালের 11ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে মানে এই অদৃশ্য ক্ষমতা কাঠামো 2024 সালে এসে নতুন রূপ পেয়েছে।
১-১১-র মাধ্যমে সামরিক এবং প্রশাসনিক অভিজাত শ্রেণী দৃশ্যমান রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পদ্ধতি আয়ত্ত করে নেয়। ডক্টর ইউনূস যার মূল নেতৃত্বে ছিলেন, এবং ডক্টর ইউনূস সহ বিদেশ থেকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা সবাই এই ডিপ স্টেটের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় অনেকেই প্রত্যাশা করেছিলেন যে প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পুরনো আমলাদেরকে নিয়ে আসা হয়েছে যারা আসলে ডিপ স্টেটের হয়ে কাজ করেছেন। অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে কেউ কেউ পদ পেয়েছেন নতুন করে, কিন্তু ক্ষমতা কাঠামোতে তেমন বদল হয়নি। এই বাস্তবতা প্রমাণ করছে যে দৃশ্যমান নেতৃত্ব বা সরকার বদলে গেলে ডিপ স্টেট বিদায় হয় না। আসিফ মাহমুদ নিজেও যখন উপদেষ্টার পদে ছিলেন তখন এই কাঠামোর একটি মুখ ছিলেন তিনি বা তার দল। পুরো তার এনসিপি গঠন হয়েছে কিভাবে? এনসিপি গঠন হয়েছে, বিএনপি যে প্রক্রিয়া গঠন হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর, ঠিক একই প্রক্রিয়ায় এনসিপি গঠন করা হয়েছে কিংস পার্টি হিসেবে। আসিফ মাহমুদ স্বীকার করেছেন যে বিএনপি নেতাদের মামলার তারিখ ঘুরিয়ে পেঁচিয়ে তাদের নির্বাচনের অযোগ্য রাখার কৌশল সহ তারেক রহমানকে রাজনৈতিক মঞ্চ থেকে দূরে রাখার পরিকল্পনা তাদের সামনে পরিবেশন করা হয়েছিল। প্রশ্ন হলো, এই তথ্য তিনি তখনই জনসম্মুখে প্রকাশ করেননি কেন? আবারও তুলছি সেই প্রশ্ন, কেন এতদিন পর তিনি এই প্রশ্ন তুলছেন? বাংলাদেশের ডিপ স্টেটের চরিত্র হলো এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি স্থায়ীভাবে অনুগত নয়। সামরিক আমলাতন্ত্র, প্রভাবশালী বেসামরিক আমলা এবং নেপথ্যের গোয়েন্দা নেটওয়ার্ক মিলে যে ত্রিভুজ আকার ক্ষমতা কাঠামো তৈরি হয়, সেটি ১-১১-র পর থেকে প্রতিটি সরকারের আমলে টিকে ছিল এবং প্রতিবার নিজেদের নতুন রূপে উপস্থাপন করেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনে তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল না, বরং জুলাই সন্ত্রাসীদের সরকারের উপর আরেকটি অদৃশ্য সিদ্ধান্ত কেন্দ্র সক্রিয় ছিল। এই প্রক্রিয়ার ভেতর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুল, ফারুকি, এরা সবাই তো অংশ এটার। আসিফ মাহমুদ নিজেও এটার অংশ। এখন নিশ্চয়ই এমন কোনো গন্ডগোল হয়েছে যে গন্ডগোলের কারণে তিনি ডিপ স্টেট করছেন। আমার কি মনে হয় জানেন? আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদকে ডিপ স্টেট কিছু একটা বলেছে। হয়তো তার 1000 কোটি টাকার দুর্নীতির মামলা, তার AK-47 এবং এই পুলিশ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর একটা প্রক্রিয়ার কথা তাকে জানানো হয়েছে, এবং সে কারণে সে ডিপ স্টেটকে গালি দিচ্ছে এখন, যাতে যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন সে বলতে পারে যে তার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। মানে বিএনপির নেতাদের পুরনো মামলায় সাজা বজায় রেখে আদালতের তারিখ বারবার পিছিয়ে নির্বাচন অযোগ্য করা, নির্বাচনে তাদেরকে অযোগ্য রাখার পরামর্শ দিয়েছিল ডিপ স্টেট। সে তথ্য এখন যদি সে দেয়, তার পেছনে নিশ্চয়ই মানে কোনো কারণ আছে। বর্তমান সরকার বিগত ইউনূস সরকারের 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় বসিয়েছে। এটাও আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার খুবই লেগেছে, কারণ সেও তো ডিপ স্টেটের একই রকম হিস্সা। তাকে বাদ দিয়ে কেন ওদেরকে নেওয়া হলো? যে ডিপ স্টেট আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের ক্ষমতায় বসালো, হঠাৎ তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কি কারণ? ডিপ স্টেট কি আসিফ মাহমুদের 11,000 কোটি টাকার দুর্নীতির খোঁজ পেয়ে গেছে আগে থেকে? তাই ডিপ স্টেটের বিরুদ্ধে বলে রাখা, যাতে গ্রেপ্তার হলে পরে বলা যায় যে আমার কথায় ক্ষেপে গিয়ে ডিপ স্টেট আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে গ্রেপ্তার করেছে। রাজনীতির এই পুরনো খেলা বাংলাদেশের মানুষ আগেও দেখেছে। যে হাতে আগুন ধরানো হয় সেই হাত দিয়েই পরে আগুন নেভানোর চেষ্টা করা হয়, ভান করা হয়। এটাই ডিপ স্টেটের পুতুলদের চিরাচরিত কৌশল। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সেই একই কৌশলে খেলছেন। এই খেলা বাংলাদেশের মানুষ জানে। প্রিয় দর্শক, এনসিপির মুখপাত্র এবং ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ভয়ঙ্কর চরম একটি সত্য উচ্চারণ করে ফেলেছেন। সেই সত্যটি তিনি মুখ ফসকে উচ্চারণ করেছেন নাকি বিশেষ কোনো নতুন খেলার অংশ হিসেবে উচ্চারণ করেছেন আমরা তা জানি না। সেই চরম সত্যটি হচ্ছে, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন তো? আমরা যে ডিপ স্টেটের কথা গত 1.5 থেকে 2 বছর ধরে বলে আসছি, এবং ডিপ স্টেটের খেলার অংশই ছিল এই যে তথাকথিত একটি বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন 2024-এর 5 আগস্ট।
সেটির পিছনে কারা কাজ করছিল, কারা খেলছিল, কাদের খেলার অংশ হিসেবে সে সফল হয়েছে, আমরা সেই সব কথা তো এতদিন ধরে বলে এসেছি। এখন সেই কথা খোদ সেই আন্দোলনের সামনের সারির একজন ছাত্র সমন্বয়কের মুখ থেকে বের হলো। কেন বের হলো, কেন তিনি এই মুহূর্তে এই কথাটি বললেন, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমি সে বিষয়ে আসছি, তার আগে আরেকটু বলে নেই যে তিনি কি বলেছেন। তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। একটু আগে বলছিলাম যে এই আন্দোলন ছিল, শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই দরকার ছিল, কিন্তু যেই প্রক্রিয়ায় পতনটি ঘটানো হয়েছে, সেই প্রক্রিয়ার পেছনে কাদের খেলা ছিল? এবং ডক্টর ইউনূস সরকারই তো ডিপ স্টেটের অংশ। তারা থাকতে চেয়েছিল আরো কয়েক বছর, কিন্তু সেনাবাহিনী এবং বিএনপির নির্বাচনের জন্য যে প্রবল দাবি, তার মুখে শেষ পর্যন্ত তারা পারেনি। শুধু সেনাবাহিনী কিংবা বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের দাবি কেবল নয়, আমাদের মতন ক্ষুদ্র কিছু মানুষ মুহুর্মুহু এই আশঙ্কা তো প্রকাশ করে আসছিলাম যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না সহজে, কিন্তু শেষমেশ তারা পারেননি। অনেক বিষয়ে তাদের গোমর ফাঁক আমরা করে দিয়েছিলাম বলেই। এখন প্রমাণ হিসেবে আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনা আরো 4.5 বছর ক্ষমতায় থাকতেন। 2024 7 জানুয়ারি নির্বাচন হলো, আগস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন হলো। বাকি সময়টা যে ডক্টর ইউনূস সরকার থাকতে চাই, সেটিও মুখ ফসকে বলে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে, সাবেক ধর্ম উপদেষ্টা মোহাম্মদ খালিদ হোসেন, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট সময় আমরা ক্ষমতায় থাকতে চাই। কেন এই কথা বলেছিলেন? নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত, নিশ্চয় তার পেছনে কারণ ছিল। ঈদের জামাত সহ বিভিন্নভাবে মানুষের একটা অংশের মুখ থেকে একটা রব তোলা হয়েছিল যে আমরা ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে চাই। তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কি হতে যাচ্ছে, কি করতে চান ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ। এবং এই নির্বাচন না হওয়ার জন্য অনেকে বলছেন বা বলে আসছেন যে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে, যাতে ইউনূস সরকারের সময় তুমুল একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নতুন আরেকটি বিপ্লবী সরকার গঠন করা যায়। সেই পরিকল্পনার পেছনে কারা ছিল সেটিও নিশ্চয়ই আমরা জানি। এর আগে আমি অনেকবার এই বিষয়ে কথা বলেছি। এবং বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে কথিত করিডোর দেওয়ার বিষয়ে যে একটি দৌড়ঝাঁপ শুরু হয়েছিল ইউনূস সরকারের পক্ষ থেকে, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে এই কাজগুলো চলছিল, এটা তো ওপেন সিক্রেট। এবং একই সঙ্গে আমাদের চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার যে একটি বিষয়, ডিপ স্টেটের খেলার বা তাদের দাবি অনুযায়ী, সেই বিষয়গুলো তো আমরা জানি। সেগুলো তো একটা সময় বন্ধ হয়েছে, যদিও চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল সহ আরো কয়েকটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, দিতে পেরেছে অন্তত ইউনূস সরকার। আপনারা একটু মনে করিয়ে দিই যে শেখ হাসিনা তার শেষ সময় এসে এমন একটি মন্তব্য করেছিলেন যে মিয়ানমার এবং চট্টগ্রামের কিছু অংশ মিলে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা। যদি তাদেরকে বন্দর দেওয়া হয়, যদি তাদের কথা অনুযায়ী আরো অনেক কিছু করা হয়, তাহলে তিনি পাকাপোক্তভাবে ক্ষমতা থাকতে পারবেন, এই কথা তো বলেছিলেন। এবং তার সেই কথা তো এখন অনেকাংশে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমরা জানি যে কয়েকদিন আগে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে একজনকে এবং ইউক্রেনের আরো 6 নাগরিককে আটক করা হলো, যেখানে ভারতের গোয়েন্দারা বলছেন যে তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ড্রোন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম তারা সরবরাহ করে আসছিল এবং তাদের একটি অংশ রয়েছে, যে পরিকল্পনা রয়েছে
একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার, এবং সেটিকে কেন্দ্র করে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়ে গত কয়েকদিন আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটি ব্যাপকভাবে এলো এই প্রসঙ্গটি। এবং সেই সব জায়গা থেকে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নিজের মুখ থেকে এখন ডিপ স্টেটের বিষয়ে নানান কিছু ফাঁস করছেন? আগেভাগেই বলেছি যে শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিলেন সেটি এখন অনেকাংশে সত্য হতে চলেছে বা প্রমাণিত হতে চলেছে, এবং আরো কিছু প্রমাণ যুক্তি তর্ক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এনসিপি মানে সাবেক ছাত্র সমন্বয়কদের নেতৃত্বেই তো এই দলটি গঠন হয়েছে এবং জামায়াতের পরিকল্পনা ছিল বিভিন্নভাবে এবং তাদের সাথে মিশে গেছে, সেই সব অভিযোগ তাদের প্রতিও ছিল, যাতে এখন এটি অন্যের ঘাড়ে দেয়া যায়। কিভাবে দেয়া যায়? এখন আমি মোটামুটি এটুকু বলতে পারি যে এই যে ডিপ স্টেটের প্রসঙ্গটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুললেন, এটির আরো একটি কারণ থাকতে পারে। সেটি হচ্ছে যে এর পরবর্তীতে যাতে এই ধরনের কোনো একটি অভিযোগ বিএনপির কাঁধে চাপানো যায়। যেহেতু বিএনপি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তার মাত্র 3 দিন আগে একটি বহুল বিতর্কিত চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হলো, শুল্ক চুক্তি। সেই চুক্তি সম্পর্কে নাকি বিএনপি এবং জামাত দুই দলই জানতো, তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাপ করেছেন, যদিও জামাত এরই মধ্যে সেটি অস্বীকার করেছে, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এবং ডিপ স্টেটের খেলা যে এখনো চলছে সে বিষয়েও আমরা জানি, এবং সেই জায়গা থেকে যাতে বিএনপির কাঁধে দোষ চাপিয়ে একটা চাপ সৃষ্টি করা যায় সেরকম একটি পরিকল্পনা থাকতেও পারে। অতএব এটুকু নিশ্চিত করে বলা যায় যে ডিপ স্টেটের খেলা কতটা ছিল এবং আগামীতেও যে আসবে বা এখনো চলছে সে সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত। আরেকটি বিষয় এই আলোচনার সাথে একটু করতে চাই। আপনারা জানেন যে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে অনেকেই শ্রদ্ধা জানাতে গেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বা সাধারণ মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শহীদদের উদ্দেশ্যে। সেই জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে এক শিশু সহ 2 নারীকে আটক করা হয়েছে। আমাদেরকে কেন এই চিত্র এখনো দেখতে হবে? জয় বাংলা স্লোগান, যে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সবকিছু সংগঠিত হলো এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, 55 বছর পরে এসে সেই জয় বাংলা সব স্লোগান উচ্চারণ করা যাবে না? এটি তো আমরা ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি, তারা তো স্বাধীনতা বিরোধী শক্তিদের সমন্বয়ে পরিচালিত হচ্ছিল। কেন এখন একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকারের অধীনেও আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে? আর যদি কেউ বলেন বা যদি তারা বলে থাকে যারা আটক হয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিতে গিয়েছিলেন, অপরাধটা কি? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কোন সামাজিক কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাধারণ মানুষ শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে পারবেন না, তা তো হতে পারে না। বঙ্গবন্ধু 32 নম্বরে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন না, তা তো হতে পারে না। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তির একটি বিশাল অংশ এই সরকারের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে। তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে বিএনপিকে বিতর্কিত করতে অথবা বিপদে ফেলতে। আর যদি সত্যিই বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকে, আমি যদিও এই মুহূর্তে সেটা বিশ্বাস করতে চাই না, যদিও এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড গত 1 মাসে অনেকগুলো হয়েছে, তারপরেও আমরা বিএনপির প্রতি আস্থা রাখতে চাই। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি তারা অবিচল। শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে নিশ্চয় তারা এই ধরনের কোনো স্টিমরোলার চালাবে না। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই। আর যদি আমাদের বিশ্বাসের বিপরীতে অন্য কিছু ঘটে থাকে, সেটি প্রকৃতি এবং সময় বিচার করবে।